টিবিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, একটা মুমূর্ষ প্রায় অবস্থা থেকে পুঁজিবাজার গত 1-1.5 সপ্তাহে মোটামুটি একটা প্রাণ ফিরে পেয়েছে। তো 600 কোটি টাকার উপর লেনদেন হচ্ছে প্রতিদিন। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও জনাব ইমরান হাসান। ইমরান ভাই, আমরা বরাবরই ওনার ফান্ডামেন্টাল অ্যানালিসিস প্লাস বাজারের গতি প্রকৃতি সম্পর্কে ওনার মতামতকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি। ইমরান ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ বাবু ভাই। লাস্ট 1 সপ্তাহ কেমন গেল বাজারের? জি, আপনি বলেছেন আসলে যে কিছুটা প্রাণ ফিরে পেয়েছে। বিশেষ করে টার্নওভারের দিক থেকে আমরা দেখছি যে 600 কোটি টাকার উপর টার্নওভার বেশ কয়েকদিনই ছিল, 700 কোটিও ক্রস করেছিল। তো এটা অনেকদিন পর কিছুটা হলেও মার্কেটে কিছু অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। ইন্ডেক্সেও কিছু মুভমেন্ট আমরা একই সাথে লক্ষ্য করেছি। সেদিক থেকে বলবো যে বেশ কিছুদিন পরে আমরা কিছুটা প্রাণ চাঞ্চলতা ফিরে আসতে দেখেছি বাজারে। আচ্ছা, এর কারণ কি এরকম যে ফ্লোর প্রাইসটা উঠবে না, একটা এরকম মেসেজ আসার পরে ইনভেস্টররা আবার অ্যাক্টিভ হয়েছে? জি, আমি তাই মনে করি আসলে। মানে আমাদের এখন বাজারে একদম আপনি যে কথাটা বললেন ফ্লোর প্রাইস, এটা ছিল এখন মূল আলোচ্য বিষয় বা এটাতেই সবার মেইন কনসার্নটা। আমরা কিছুদিন পরই এরকম একটা গুজব শুনতে পাই যে ফ্লোর প্রাইস উঠে যাচ্ছে বা সামনের সপ্তাহে উঠে যাবে। তখনই দেখা যায় যে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়ছে এবং তারা শেয়ারগুলো সেল করে ফেলছে বা নতুন বায়ে আসছে না। তখনই বাজারে একটা কারেকশন হচ্ছে। তো এই জিনিসটা আসলে রিপিটিভ ভাবে দেখা যাচ্ছে কিছুদিন পরই আসতেছে এবং সেটার কারণে বাজার যখন একটুখানি গতি পেতে ধরে তখনই আবার এরকম একটা রিভার্স চলে আসে, তারপর বাজার আবার পড়ে যায়। তো গত প্রায় এরকম 8-10 দিন আগে আমরা এরকম একটা জিনিস আনঅফিশিয়ালি শুনলাম যে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত বাজার না যাওয়া পর্যন্ত ফ্লোর প্রাইসটা উঠবে না। তো সেটা হওয়ার পর অনেক বিনিয়োগকারী মনে করেছে যে তাহলে তা যদি হয় সেই পর্যন্ত আমার পুঁজিটা হয়তো সেফ থাকবে। যেহেতু মেজরিটি ইনভেস্টর আসলে ফ্লোর প্রাইসটাকে, যারা রিটেল ইনভেস্টর বিশেষ করে, তারা মনে করে যে এটা আবার কাইন্ড অফ একটা প্রোটেকশন। যদিও এটাকে আমি ভালো না খারাপ সেই ইয়েতে এখন আলোচনায় যাচ্ছি না, কিন্তু কুফলগুলো আমরা দেখতে পাচ্ছি বাজারে। হ্যাঁ, ডেফিনেটলি এখানে আমি মনে করি যে অনেক সমস্যাই আছে সেটাতে। লিকুইডিটি নাই, যেটা সবচেয়ে বড় আমি মনে করি রিস্ক এই মোমেন্টে। তো তারপরেও যখন অনেকে যারা মনে করেছে যে যখন এত লেভেল পর্যন্ত ফ্লোর প্রাইস উঠবে না, তার মানে এর আগে পর্যন্ত হয়তো বা ওই লেভেল পর্যন্ত বাজারটা যাবে, এরকম একটা পারসেপশন। তো সেই সময় যারা ইনঅ্যাক্টিভ ছিল, অনেকে আছে তার টাকা মার্কেটে ইনভেস্টেড না, সে জাস্ট ক্যাশ করে রেখে দিয়েছে, তারা তখন দেখা গেছে যে একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন করা শুরু করেছে মার্কেটে এবং অনেকগুলো শেয়ার বেশ নেমে গেছিল, সেখান থেকে 20%, 25%, 30% পর্যন্ত আপনার গেইন দেখলাম আমরা লাস্ট এই বেশ কয়েকটা ওয়ার্কিং ডেতে। যদিও বেশিরভাগ শেয়ারই যেগুলো আপনি বলছেন আর কি, দেখবেন যে ছোট মূলধনের কোম্পানি। তো লার্জ ক্যাপে আমরা কিন্তু এইভাবে মুভমেন্ট এখনো পর্যন্ত বাজারে দেখিনি। তো তারপরও মানে বেটার যে কিছু অ্যাক্টিভিটি একদম না অ্যাক্টিভিটি হওয়ার থেকে বেটার। তো সেটা আমরা লক্ষ্য করেছি। আমার ধরনের ফ্লোর প্রাইসটা নেই মেইন রিজনটা ছিল বাজারে যে র্যালিটা ছিল। কারণ এছাড়া আসলে এরকম ফান্ডামেন্টাল কোনো বা ম্যাক্রো ইকোনমির কোনো পজিটিভ কিছু যে চেঞ্জ হচ্ছে ড্রাস্টিক্যালি, এরকম কোনো ইন্ডিকেশন যে রিসেন্ট টাইমে এসেছে তা কিন্তু না। সেটা হওয়ার পর যদি মুভমেন্টটা হতো, আমি বলতাম যে তাহলে সেটা আরো আমাদের জন্য পজিটিভ কিছু হতো। ওকে, আপনাদের তো একটা বড় রিসার্চ টিম আছে, আপনি নিজে ওইগুলো নিয়ে খুব করেন, স্টাডি করেন। ম্যাক্রো ইকোনমিক ফ্রন্টে আসলে এখন স্টক ইনভেস্টরদের টেক ওয়েটা কি? আমি আসলে মানে যেটা বললাম যে আমরা রিসেন্ট টাইমে কিন্তু এরকম কোনো ইন্ডিকেশন দেখিনি যে ম্যাক্রো ইকোনমিতে কোনো ভালো কোনো পজিটিভ চেঞ্জেস খুব নিয়ার ফিউচারে হতে যাচ্ছে। মানে যেরকম ছিল অনেকটা সেই একই রকমই রয়ে গেছে। আমাদের রেমিটেন্সটা দেখলাম গত মাসে কিছুটা ভালো ছিল। এটা হয়তো রোজার মাসেও নরমালি ভালো থাকে। ওটা আমরা আশা করি কন্টিনিউশন হবে। এটা হলে কিছুটা ফরেন কারেন্সি রিজার্ভের উপর প্রেশারটা কমবে। কিন্তু এটা কন্টিনিউশন হয় কিনা সেটা এখন বলা যায়, আমি মনে করি একটু আর্লি। আর ইনফ্লেশন বা আমাদের যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, এই জিনিসগুলোর আমি পজিশনে খুব একটা ওরকম ইমপ্রুভমেন্ট এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। আনলেস যদি আমাদের এই এক্সপোর্ট এবং রেমিটেন্সে কোনো ভালোভাবে পজিটিভ চেঞ্জেসটা কন্টিনিউশন না হয়। আর ইম্পোর্টটা আসলে আমরা যতটা কমার সেটা অনেকটা কমে এসেছে। এটা এখান থেকে কমার ফার্দার স্কোপ খুব বেশি আছে বলে আমার কাছে মনে হয় না। প্লাস রোজার মাসে একটা ইম্পোর্টের প্রেশার থাকে। তো সেখান থেকে আমি মনে করি ম্যাক্রো ইকোনমিক ফ্রন্টে এখন খুব বেশি যে ওরকম মেজর চেঞ্জেস হওয়ার মতো কিছু এই মোমেন্টেই আমি ওরকম দেখতে পাচ্ছি না।
এর মধ্যে একটা জিনিস হচ্ছে ব্যাংকের, যেমন আমরা দেখলাম যে কনজিউমার লোনগুলা, সেটার ক্ষেত্রে একটা ইন্টারেস্ট রেটে যে ক্যাপটা ছিল 9%, এটা থেকে চেঞ্জ করে 12% করা হয়েছে। এটা একটা ভালো পজিটিভ মুভমেন্ট। এটাতে আমার মনে হয় যে কিছুটা লিকুইডিটি কন্ডিশন শুরুতে একটু কমে আসলেও ইভেনচুয়ালি এই ধরনের লোনগুলার ইয়েটা কমে আসবে এবং লিকুইডিটি পজিশন ইভেনচুয়ালি আবার বেটার হয়ে আসবে। শুরুতে একটু কমে আসলো, সেটা মার্কেটের জন্য ভালো। বাট ইমিডিয়েটলি আসলে যেটা হবে যে ইন্টারেস্ট রেটটা যদি বেড়ে যায়, এই কারণে অলরেডি অনেক ব্যাংকে আমরা দেখছি যে আগে থেকে রেট এখন বেটার রেট অফার করতেছে ডিপোজিটে, সেই ক্ষেত্রে ওটাও কিন্তু ক্যাপিটাল মার্কেটের জন্য আসলে অত পজিটিভ কিছু না। তখন বিনিয়োগকারীরা মনে করে যে আমি ইন্টারেস্ট রেট যদি বেটার পাই ব্যাংকে এফডিআর করে, আমি রিস্ক না নিয়ে সেখানেই আমি টাকা রাখি। তো আমার মনে হয় যে আসলে জুন জুলাই পর্যন্ত এই পর্যন্ত আমাদের খুব বেশি এরকম চেঞ্জেস আমার চোখে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। বাট সবকিছুর একটা বড় আরেকটা রিজন হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ারটা বা গ্লোবাল ইকোনমির কন্ডিশনগুলো, সেটাও মানে খুবই আনপ্রেডিক্টেবল, কি হয় বলা খুব ডিফিকাল্ট। ওটাও আমাদের সবসময় নজর রাখতে হবে যে এই জিনিসটাতেও চেঞ্জেসের উপরে অনেক কিছু চেঞ্জ হতে পারে। মানে ওয়ার যেরকম হঠাৎ করে শুরু হয়, দেখা যায় থেমেও যায় হঠাৎ করে, এটা খুব আনপ্রেডিক্টেবল। তো এই ধরনের 4-5 মাস আগে আপনার সাথে আমাদের কথা হয়েছিল, আমাদের দর্শকরা তারা অনেকে রিকোয়েস্ট করেছে আপনি যাতে আবার আমাদের শোতে আসেন। সেই সময়ের সাথে এখনকার যে পার্থক্য, এটি মোটামুটি শুনলাম। আর নতুন করে আপনার কোনো ম্যাক্রো ইকোনমিক ইস্যু আপনাকে ভাবাচ্ছে কিনা? এখন ব্যাংকগুলোর মানে অ্যাসেট কোয়ালিটি নিয়ে, যেটা নিয়ে আমরা সবসময় আলাপ আলোচনা করে আসতাম, আমাদের এই মাঝখানের টাইমটাতে দেখা গেছে এই ব্যাপারে বেশ কিছু নিউজ বা অনেক ফ্যাক্ট চলে আসছে সামনে। ইভেন আপনি মুডিসের একটা রিপোর্টও দেখবেন যে ব্যাংকিং সেক্টর নিয়ে তাদের রেটিং ছিল বাংলাদেশ ব্যাংকে স্টেবল, এখন সেটা নেগেটিভে তারা শিফট করেছে। তাহলে ব্যাংকিং সেক্টরের অ্যাসেট কোয়ালিটি নিয়ে আমাদের যে জিনিসটা এখন সামনে চলে আসছে, এটা আমরা আগে থেকে আমরা গেস করে আসছি বা ধারণা করে আসছি, বাট এটা অফিসিয়ালি এখন অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাপারে মনে হয় যে আমাদের এখন কষাস হওয়াটা খুবই দরকার। তো মানে এই অ্যাসেট কোয়ালিটিটা ইমপ্রুভ না হলে আসলে এটা ওভারঅল ইকোনমিক সিস্টেমের জন্য একটা বড় একটা রিস্ক। আর ক্যাপিটাল ফ্যাক্ট তো আমাদের একটা রিস্ক ছিলই, যেটা এখনো আমার আছে বলে মনে হয়। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে এখন খুব কশাসলি রেগুলেটর থেকে বা গভর্নমেন্ট লেভেল থেকে নজর রাখাটা খুবই জরুরি বলে আমার কাছে মনে হয়। তো চেঞ্জেসের মধ্যে আমি মনে করি এইটা একটা নেগেটিভ চেঞ্জেস ব্যাংকিং সেক্টরের, যে আমরা নিউজটা দেখলাম বা অ্যাসেট কোয়ালিটি নিয়ে যে ইস্যুগুলো দেখছি। ডলার আমরা দেখছি মোটামুটি এখন একই জায়গায় স্টেবল আছে, এবং ভালো জিনিস হচ্ছে ডলারের আগে যেটা অফিসিয়াল রেট এবং কার্ড মার্কেটের রেটের মধ্যে একটা বিগ গ্যাপ ছিল, ওটা অনেকটা কমে আসছে। এটা আরও যদি কমে আসাতে আমি মনে হয় এটা রিফ্লেকশন অফ রেমিটেন্সও দেখতে পেয়েছি, রেমিটেন্স বেড়েছে। আমার মনে হয় এই গ্যাপটা যদি কার্ড মার্কেটের সাথে ম্যাচ করে ফেলা যায়, তখন দেখা যাবে যে আমাদের রেমিটেন্সের বা ফরেন কারেন্সির ফ্লোটা আরও অনেক বেড়ে যাবে, বিশেষ করে রেমিটেন্স থেকে। এখন তো সবাই ভাবছে আমি যদি 2 টাকাও বেশি পাই, আমি ব্যাংকিং চ্যানেল দিয়ে এরকম ঝামেলা করে পাঠানো কি দরকার, হুন্ডি করেই পাঠাচ্ছে। এটা আমাদের আসলে কিন্তু ফরেন কারেন্সি আর্নিংটা হচ্ছে না সেভাবে। তাই মনে করি রেগুলেটরও তারা আরো ভালো বোঝেন, তারা বিভিন্ন দিক বিশ্লেষণ করে আমি আশা করি এরকম কোনো ডিসিশনে আসবে যে যাতে করে এই ডলার রেটটাও আরো ম্যাচ করে ফেলা যায় কার্ড মার্কেটের সাথে। তো এটা আমি মনে করি একটা পজিটিভ সাইড। ইম্পোর্ট আমরা অনেকটা কন্ট্রোল করে নিয়ে আসতে পেরেছি, এটা আমি মনে করি একটা ভালো দিক আমাদের এই ইয়েটা। এবং IMF এর লোনটা যে স্যাংশন ফার্স্ট ইনস্টলমেন্টটা হলো, এটাও একটা খুব ভালো একটা সাইন আমাদের জন্য। সেকেন্ডটা হওয়ার জন্য তাদের কিছু শর্ত আছে, যে ডেফিসিটটা তারা বলছে এর মধ্যে রাখতে হবে, তো সেটা আমাদের অ্যাচিভ করতে হলে আমরা সেকেন্ড চান্সটা পেয়ে যাব। এটা আমাদের জন্য গুড রিলিফ এবং কনফিডেন্স দিচ্ছে ওভারঅল আমাদের দেশের যারা ইনভেস্টর থেকে শুরু করে সবার জন্য, বা বাইরেরও অন্যান্য যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় তাদের জন্য, যে IMF যখন এই লোনটা স্যাংশন করছে বা ইনস্টলমেন্টটা দিচ্ছে, এটা একটা গুড সিগন্যাল, কনফিডেন্স শো করে। তো আমি মনে করি এগুলাই মেজর চেঞ্জেস, ভালো খারাপ মিলে দুইটাই আছে। আচ্ছা, সো কোনো ক্লিয়ার ডিরেকশন নেই আর ক্লিয়ার ডিরেকশন আমি মনে করি যে এখনো পর্যন্ত সেভাবে নেই। আচ্ছা, অ্যাসেট ম্যানেজার হিসেবে এখন আপনারা কোন স্ট্র্যাটেজিতে ইনভেস্ট করছেন? আমরা মোস্টলি এখন বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজিতে আছি, কারণ এটা ছাড়া যে খুব বেশি এখন উপায় আছে তাও না। কারণ আপনি দেখবেন মার্কেটে এখন যে টার্নওভারগুলো হচ্ছে, এখান থেকে মেজর টার্নওভারগুলো কিন্তু একদম আমরা যেগুলোকে টপ 10 ব্লু চিপ কোম্পানি বলি, যে কোম্পানিগুলোতে আমাদের মেজর ইনভেস্টমেন্টগুলো থাকে, সাচ অ্যাজ এক্সাম্পল আপনি যদি বলি এসকার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ম্যারিকো, বার্জার পেন্টস, এই কোম্পানিগুলোতে আপনি দেখবেন কিন্তু টার্নওভার নেই আসলে ফ্লোর প্রাইসের জন্য।
তো এই কারণে আমি যে পোর্টফোলিও রিব্যালেন্সিং করব, লাইক আমি যদি মনে করি আমি গ্রামীণ ফোন সেল করে এসকেআর ফার্মা কিনতে চাই, সেই স্কোপটা আমার নাই, কারণ গ্রামীণ ফোনের বায়ার নাই, বায়ার না থাকলে আমি সেল করতে পারছি না, সেল না করতে পারলে আমি ওই টাকাতে আমি এসকেআর ফার্মা কিনতে পারছি না। আমার ফান্ড তো আমাদের সবারই লিমিটেড, ফান্ড এটা বড় হোক ছোট হোক একটা বা মানে লিমিট তো আছে আমাদের সবার সবারই, তো আমরা মোটামুটি এক্সপোজ মার্কেটে। তো এই ফ্লোর প্রাইসের জন্য দেখা যাচ্ছে আমরা আসলে এই পোর্টফোলিও রিব্যালেন্সিং করা এই সুযোগটা আমাদের পাচ্ছি না। সেই হিসেবে আমাদেরকে এখন এই বাই অ্যান্ড হোল্ড ছাড়া খুব একটা ওরকম যে যে রিব্যালেন্সিং কারণে মেজর স্টকগুলো আপনার টার্নওভারের বাইরে আছে। টার্নওভারের বাইরে আছে, তো সেই স্কোপটা কিন্তু আমরা পাচ্ছি না আসলে। তো আমরা এর মধ্যেও তারপর আমাদের দেখা যাচ্ছে যখন কিছু ফান্ড আমাদের হাতে আসছে, নতুন করে বিনিয়োগকারী অনবোর্ড হচ্ছে আমাদের এখানে, তখন আমরা যেই কোম্পানিগুলো মনে করি যে এই কোম্পানিগুলো দেখা যায় আপনার ব্লকে হয়তো আরো ডিসকাউন্টে কেনার সুযোগ থাকে মাঝে মাঝে, তো আমাদের যেগুলো আমার মনে হচ্ছে অলরেডি আন্ডার ভ্যালুড আছে এবং ব্লকে গেলে সেটা আরো আন্ডার ভ্যালুড রেটে কেনা যাবে। এবং মার্কেটে এখন ওভারঅল মার্কেট ইকোনমি নিয়ে একটা নেগেটিভ পারসেপশন থাকার কারণে দেখা যাচ্ছে অনেক শেয়ার আরো হায়ার প্রাইসে থাকার কথা, জাস্ট ওভারঅল মার্কেটের কারণে মেজরিটি ইনভেস্টর মনে করতেছে মার্কেট ইনভেস্ট করবোই না, তো সেই কারণে এই স্টকগুলোতে র্যালি হচ্ছে না। বা এই ধরনের শেয়ার আপনার চোখে কয়টা হবে সংখ্যায়, যেগুলো হয়তো আরো আমি যদি বেশি মানে থাকা উচিত ছিল? হ্যাঁ আমি মনে করি মানে আমাদের ইয়ে থেকে যদি চিন্তা করি, অ্যাসেট ম্যানেজার ইয়ে থেকে চিন্তা করি, আমরা তো একটা মোটামুটি একটু বড় মার্কেট ক্যাপ না হলে কিনি না, কারণ এটাতে লিকুইডিটি নিয়ে অল টাইম একটা ইস্যু থাকে। তো আমাদের এমনিতে শেয়ার নাম্বার অফ শেয়ার অনেক লিমিটেড থাকে সেই হিসাবে। তারপর আমি মনে করি এরকম 8টা থেকে 10টা কোম্পানি আমি মনে করি এখনো আছে যেগুলো আন্ডার ভ্যালুড বা ফেয়ারলি ভ্যালুড বলা যায়, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আই থিঙ্ক গুড ইনভেস্টমেন্ট হতে পারে। তো আর যদি যারা রিটেল ইনভেস্টর সেরকম কোম্পানি আমি ধারণা আরো অনেক বেশি পাবে, যদি তার এরকম কোনো বার্ন না থাকে যে আমি বড় কোম্পানি কিনতে হবে, ছোট কোম্পানি বাট ভালো প্রসপেক্ট আছে বা অনেক বেশি আন্ডার ভ্যালুড হয়ে গেছে, কোম্পানি অত ভালো না হওয়ার পরও প্রাইসটা তার থেকে আরো বেশি পড়ে গেছে যতটা পড়া কথা, এরকম অনেক স্কোপ অপরচুনিটি আছে আমি মনে করি। বাট ওভারঅল মার্কেটের জন্য দেখা যায় যে এই স্টকগুলো এখন পারফর্ম করতে পারছে না। তো আমরা এই ধরনের স্টকগুলোতে যখন নতুন ফান্ড আসছে তখন কিছু কিছু পজিশন নিচ্ছি, বা হাই ডিভিডেন্ড ইল্ড যে কোম্পানিগুলো, অনেক কোম্পানি দেখবেন যে আপনার এখন যে প্রাইস আছে ডিভিডেন্ড ইল্ডই চলে আসে 7 থেকে 8%। কোম্পানি যে ন্যাচারাল একটা তার গ্রোথ আছে এটাও 10%-এর আশেপাশে। তো যদি 7-8% তার ডিভিডেন্ড ইল্ড এখান থেকে আসে আর 10% যদি এটা গ্রো করে, আমি এটা ধরে নিই এই গ্রোথটা থাকে নেক্সট 5 to 10 ইয়ার্স, তো ওইখান থেকে আমি আশা করতে পারি যে আরো 10% আমার ক্যাপিটাল গেইনও হবে। তো আমি কিন্তু এখানে 10% আর 6-7% ডিভিডেন্ড ইল্ড 17-18% রিটার্ন এগুলোতে আমি ইনভেস্ট করে পাওয়া পসিবল। আপনি যদি কিছু নাম বলতে পারেন। আপনি আমাদের কিছু অয়েল কোম্পানি আপনি দেখতে পারেন, হ্যাঁ, গভর্নমেন্ট যে অয়েল কোম্পানিগুলো আছে তাদের আপনি দেখবেন যে ডিভিডেন্ড ইল্ড বেশ ভালো। কিছু ইউটিলিটি কোম্পানিও আছে, কিছু পাওয়ার প্ল্যান্ট ইয়েতে দেখবেন আপনি আছে, কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি যাদের ইল্ডও দেখবেন আপনি যথেষ্ট ভালো, মানে 7-8% না হলেও 4-5%-এর উপরে, প্লাস তাদের বিজনেসে গ্রো করে আসছে মোর দেন 10%। তো আমি একদম ঠিক যেভাবে তারা গত এক দশক রিটার্ন দিয়েছে সেই ধরনেরই কিছু একটা এক্সপেক্ট করছেন। তো এখন তো যেটা দেখা যায় যে ইকোনমি খারাপ হলো সবার যে বিজনেস খারাপ সবারই ঢালাভাবে হয়েছে তা না সে কোম্পানিগুলোর, বাট যখন ওভারঅল ম্যাক্রো ইকোনমি একটু এরকম সাপ্রেস থাকে, মার্কেট যখন এরকম অত ভালো পারফর্ম করতে পারে না, তখন দেখা যায় সব কোম্পানি পানিশড হয় সে মার্কেটের কারণে। বাট এই জিনিসটা যেটা হয়তো কোম্পানিটা দেখা গেল 3 বছর হয়তো বা সে 40% গ্রো করে গেল তার বিজনেস, কিন্তু মার্কেটের কারণে হয়তো বা তার মাঝখানে 2 বছর কোনো গ্রোথ হলো না, তখন দেখা যায় সে থার্ড ইয়ারে যে আবার এই যে 40% যে গ্রোথটা হলো এটা আবার ম্যাচ করে ফেলে। হয়তোবা মার্কেটের রিটার্নটা যেহেতু একদম লিনিয়ার ভাবে হয় না, কোম্পানি 40% গ্রো করলে একদম সেও যে প্রতি বছর 13-40% করে গ্রো করবে তা হয় না। দেখা যায় হয়তো 2 বছর মার্কেটের কারণে সে র্যালি হয়নি, থার্ড ইয়ারে যে একবারে যে 40% যে গ্রোথটা সে পিছিয়ে ছিল ওটা একবারে সে পিক করে ফেলে, হয়তো একটা সিঙ্গেল ইয়ারে তখন 35%-40% র্যালি হয়ে যায়। এখন কোন ইয়ারে হবে এটা আমরা জানি না, ভেরি ডিফিকাল্ট টু সে। তো আমরা এই জন্য যেটা করি, আমাদের তো আসলে সবসময় লং টার্ম ইনভেস্টমেন্ট এনকারেজ করি, আমরা লং টার্ম ইনভেস্টমেন্টে বিলিভ করি। আমরা যেটা করি, আমাদের যখন মনে হয় এরকম স্টক বা কোম্পানি আছে যার এরকম গ্রোথটা ছিল এবং কন্টিনিউশন থাকবে এবং এই প্রাইসে যদি আমি কিনি, আমিও এখান থেকে এরকম একটা রিটার্ন হয়তো 3 to 5 ইয়ার্স ধরার জন্য পাবো, আমরা তখন পজিশন নিয়ে থাকি। এই জন্য আপনি আমাদেরও যারা ইনভেস্টর আছে তাদের আপনি যদি রিটার্নটা দেখেন, দেখবেন যে প্রতি বছর রিটার্ন 13-14%, 15% করে আসছে তা না, কোনো বছর হয়তো 35% আসছে, আরেক বছর 2% আসছে, কিন্তু 5 ইয়ার্স ধরার জন্য দেখবেন তার রিটার্নে 13 to 15% রেঞ্জের মধ্যেই চলে আসে। তো এটা এই একই
কারণে হয়ে থাকে, এবং এটা নিয়ে আমরা কনফিডেন্ট যে এটা কন্টিনিউশন থাকবেই। হয়তোবা 1-2 বছর নেগেটিভ রিটার্নও চলে আসতে পারে, লসও হতে পারে, কিন্তু সেটা পিক আপ করে যাবে যদি আমাদের পিকগুলো রাইট মানে শেষ পর্যন্ত যোগ বিয়োগ বা গড় করলে এটা একই পাওয়া হয়ে যায়। যাবে। রাইট। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে আমাদের মার্কেটে প্রচুর মানুষ শর্ট টার্ম ট্রেডিং করে। রাইট। যেমন এই ভেরি রিসেন্টলি আমি গত সপ্তাহে মার্কেটে মোটামুটি প্রচুর ঘুরেছি, অনেকগুলো শেয়ার আপনার র্যালি হচ্ছে, অন্য শেয়ার বিক্রি করে এগুলোতেই সবাই চেস করছে যে আপনার হয়তো নেক্সট 1 সপ্তাহে বা 5-7-10 দিনে একটা কুইক গেইন আমরা পাবো। যারা এটি করতে চায় তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমি মনে করি এটাও একটা স্কিল, শর্ট টার্ম ট্রেড করা, মানে যদি ঠিকমতো করা যায়। যদিও মেজরিটি দেখা যায় শর্ট টার্ম করে, যেটা ডেটা বলে, স্ট্যাটিস্টিক্স বলে, শর্ট টার্ম করে দেখা যায় তারা লসই করে থাকে, মানে সুবিধা করতে পারা খুব ডিফিকাল্ট। এবং মোস্টলি আপনার যারা দেখবেন যে মার্কেটে ইনভেস্টমেন্ট থেকে মানে ভালো ওয়েলথ ক্রিয়েট করেছে, মোর দেন 99% ইনভেস্টরই দেখবেন তারা লং টার্ম ইনভেস্টর। সো হিস্টোরিক্যালি এটাই হয়ে আসছে। তারপরও শর্ট টার্ম ট্রেড বা শর্ট টার্ম যে আপনার এই ট্রেডিংই বলি আমরা, এটা তো একটা গ্রুপ আছে যারা পছন্দ করে বা অ্যাক্টিভ, এবং এখানে সবাই যে আবার খারাপ করে তাও না, অনেকে আছে এই স্কিলটাতে তারা খুবই ভালো, তারাও এখান থেকে খুব ভালো একটা রিটার্ন জেনারেট করে আসছে অনেক বছর ধরে। আমি মনে করি কেউ যদি শর্ট টার্ম করতে চায় সেটা ঠিক আছে, এটা তার পার্সোনাল চয়েস, তার ওর পছন্দ হতেই পারে শর্ট টার্ম ট্রেড করা, কিন্তু সেটা জেনে বুঝে করা মানে শর্ট টার্ম ট্রেডের জন্য যে স্কিলগুলো দরকার হয় সেই স্কিলগুলা তাকে ডেফিনেটলি মানে অ্যাচিভ করে তারপরে এটা করা উচিত। জাস্ট আমি র্যান্ডমলি যদি শর্ট টার্ম সে ট্রেড করে, খুব হাই চান্স যে সে আসলে তার ক্যাপিটাল ইরোশন করে ফেলবে। তো এটার জন্য আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস, তারপর হচ্ছে মার্কেটে তার পালসটা বোঝা, অনেক ট্রেড করতে অনেকে গাট ফিলিংস ক্রিয়েট হয়, তার নেটওয়ার্কিংটা, যে বিভিন্ন কোম্পানিতে কি হতে যাচ্ছে, কি হতে পারে, যার মধ্যে অনেক কিছু হয়তো রিউমারও থাকবে, সেটাকে ভেরিফাই করা, তার যে ওই জাজমেন্টাল কোয়ালিটিটা, যে আমি কোন জিনিসটা আমি টেক করব, কোনটা আমি করবো না। কারণ এখানে অনেক নয়েজ, শর্ট টার্ম ট্রেড করতে হলে নয়েজ থেকে ফিল্টারিং করে দেখা যাবে আপনার 95%ই বাদ দিয়ে দিতে হবে, 5%কে নিতে হবে। তো কোন 5%কে আমি নিব, এবং আমি জানলাম এই জিনিসটা হবে, যে আমি কোম্পানির এরকম একটা কিছু হবে বা হতে যাচ্ছে, আমি ইন্ডিকেশন থেকে বুঝতে পারছি, বাট এটা হলে আসলে কোম্পানির কতটা ইম্প্যাক্টফুল হবে। দেখলাম যে একটা নিউজ, এটা আমি জানলাম এটা হলে হতে পারে, আমি কোনোভাবে ইনফরমেশনটা বুঝতে পারলাম, কিন্তু এটা হয়ও যদি কোম্পানির আর্নিং হয়তো বা 1% বাড়বে বা 0.5% বাড়বে, ভেরি ইনসিগনিফিকেন্ট, তো এটা তো আসলে ওইরকম কোনো ইম্প্যাক্টফুল কিছু হবে না, তো ওই জেনেও কিন্তু তখন লাভ হবে না। মানে রিউমারটা ভেরিফাই করা এবং এটা ইম্প্যাক্টটা জানা, এবং প্রথমত ভেরিফাই করা, যেটা আমি মনে করি খুব ডিফিকাল্ট পার্ট, দেন এটার ইম্প্যাক্টটা আসলে কতখানি বুঝে যদি তারপর সে, এবং ফ্লোটা বোঝা, যে এখানে আপনার বিহেভিয়ারাল ফিনান্সটা খুব ইম্পর্টেন্ট, যে আমি যেভাবে চিন্তা করতেছি ম্যাথ পিপল এভাবে চিন্তা করবে কিনা, তো তখন এখানে তাদের পার্টিসিপেশন কতটা থাকবে, তো এগুলো বুঝে যদি কেউ স্কিলফুল ইনভেস্ট করতে পারে শর্ট টার্মে, তাহলে তো খুব ভালো, কিন্তু সেই স্কিলটা নিয়েই তার করা উচিত বলে আমি মনে করি। আমাদের একজন দর্শকের একটা স্পেসিফিক কোয়েশ্চেন তিনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, যে এখন যারা শর্ট টার্ম ট্রেডিং করছে তাদের আপনার কি ব্রেকআউট ট্রেড করা উচিত আর ওভারসোল্ড জোন থেকে স্টক কেনা উচিত? আচ্ছা, এইটা আসলে মানে এখনকার মার্কেটে এটা খুব মানে গড়পড়তে অ্যান্সার হয়ে যাবে। 2-1 স্টক আমরা দেখছি যে ব্রেকআউট ট্রেড গত 6 মাসের যদি আমি মার্কেট চিন্তা করি, ব্রেকআউট ট্রেড সাকসেসফুল ছিল, বাট এই নাম্বারটা খুব বেশি না আসলে এখনকার ইয়েতে। তো আমি যদি মানে 10টা ব্রেকআউট দেখি, হয়তো 2টা সাকসেসফুল হয়েছে, 7-8টা কিন্তু এইভাবে হয়নি। মেন কারণ হচ্ছে ওভারঅল মার্কেট, যখনই হয়তো ব্রেকআউট হয়েছে তারপর ওভারঅল মার্কেট আবার ডিপ্রেস হয়ে গেছে, তো 2-1টা ছাড়া দেখা গেছে এটা সাস্টেন করতে পারে না। ডিপ্রেস মার্কেটে যে সে মুভমেন্ট করবে ওই রকম ফান্ড হয়তো বা ছিল না বা পার্টিসিপেশন ছিল না। আর যেটা আরেকটা হচ্ছে যে আমি ওভারসোল্ড স্টক কিনবো কিনা। ওভারসোল্ড স্টকের মধ্যে এক ক্যাটাগরি স্টক তো আছে যেগুলো আপনার হয়তো ফ্লোরে পড়ে আছে, যেটা ওভারসোল্ড ওভারবট কিছুই না, এক জায়গাতে আছে। আরেকটা কোম্পানি আছে, যে আরেকটা গ্রুপ আছে যেটা হচ্ছে আপনার ওভারসোল্ড হয়েছে, মানে পিক থেকে পড়ে আসে, অর্থাৎ ছোট কোম্পানি। তো এই ধরনের যদি ওভারসোল্ড কোম্পানি দেখা যায় কোনো ফান্ডামেন্টাল চেঞ্জেস ছাড়া, এবং আপনার মার্কেটের কারণে কারেকশন হয়ে গেছে, বাট কোম্পানির যেই কারণে এর আগে প্রিভিয়াস র্যালিটা হয়েছিল সেই ফ্যাক্টগুলো এখনো চেঞ্জ হয়নি,
হয়তো বা কোম্পানি কোনো এক্সপেনশন স্পেকুলেশন ছিল, সেই স্পেকুলেশনটা এখনো চেঞ্জ হয়নি, বাট মার্কেটে কারেকশন হয়েছে বা অন্য সেক্টরে দেখে ইন্টারেস্টের কারণে ওই কোম্পানিটা হয়তো ওভারবটে ছিল বা কাছাকাছি ছিল, সেখান থেকে ওভারসোল্ড হয়ে গিয়েছে। তখন আমার মনে হয় সে এটাকে পজিশন আবার নেওয়া যেতে পারে, এবং যদি মনে হয় তার অরিজিনাল যে ফ্যাক্টের কারণে আগে র্যালিটা হয়েছিল সেটা এখন ইনট্যাক্ট আছে, সেই ক্ষেত্রে কনসিডার করা যেতে পারে। আরেকটা জায়গাতে আমার মনে হয় ট্রেড করার এখানে অপরচুনিটি আছে, সেটা হচ্ছে যারা ট্রেডার তাদের জন্য বলছি, আমরা এই জিনিসগুলো করি না, যে কিছু স্টকে দেখা গেছে এই ডাউন মার্কেটে একটা মিড টার্ম ট্রেন্ড, আপওয়ার্ড ট্রেন্ড তৈরি হয়েছে। তো এই মিড টার্ম আপওয়ার্ড ট্রেন্ড তৈরি হওয়ার পর হয়তো এখানে 20% 15% র্যালি হয়েছে, র্যালি হওয়ার পর দেখা গেল আবার কিছু কারেকশন হয় নর্মালি, তো র্যালি হয়তো 4-5% কারেকশন হয়, সে এখন মোটামুটি একটা জায়গায় কিছু কনসলিডেশন হচ্ছে, বাট এই কোম্পানির একইভাবে র্যালির যে অরিজিনাল রিজন বা স্পেকুলেশন ছিল সেই জিনিসটা সেম আছে। তো এইখানেও তারা এরকম একটা ছোট কারেকশনের মধ্যে যখন পুল ব্যাক করতেছে, তখন তারা একটা বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়, যেটা জাস্ট ট্রেন্ডি স্টক, মানে একটা কথা যে বলে যারা টেকনিক্যাল অ্যানালিস্ট তারা, যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। তো তারা যদি মনে করে এখানে ট্রেন্ডটা এখনো ইনট্যাক্ট আছে, ট্রেন্ডটা এখনো রিভার্সাল হয়ে যায়নি, জাস্ট একটা পজ, একটা ব্রেকের মতো আছে, তখন তারা এখানে আবার পজিশন নিয়ে মুভমেন্ট করতে পারে, যেটা এখন ওভারবটও থাকবে না, ওভারসোল্ডও থাকবে না, সামহার ইন বিটুইন থাকবে। অত্যন্ত মূল্যবান পরামর্শ। আপনাকে যদি ইমরান ভাই এখন 200 কোটি টাকার একটা ফ্রেশ ফান্ড দেওয়া হয় ফর 5 ইয়ার্স, আপনি কিভাবে ইনভেস্ট করবেন? আমি এখন খুব স্লো যাব। আমি ফান্ডামেন্টাল বা ব্লু চিপ কিছু কোম্পানি যেগুলা এখন ব্লকেও হয়তো বা ডিসকাউন্টে খোঁজ করলে পাওয়া যেতে পারে, আমি ডিসকাউন্টে এখান থেকে কিছু অ্যাকোয়ার করবো, এবং আমি 200 কোটি টাকার সাথে সাথে ইনভেস্ট করেও ফেলবো না, আমি স্লোলি বিল্ড আপ করবো, কিছু হাই ডিভিডেন্ড ডিল কোম্পানিতে ইনভেস্ট করবো, একই সাথে আমি কিছু ফিক্সড ইনকাম সিকিউরিটিতে ইনভেস্ট করবো, লাইক আমি গভর্নমেন্ট ট্রেজারিতে আমি কিছু ইনভেস্ট করবো, সেটার রেটও এখন বেশ ভালো, আমি মনে করি এই রেটটাও আস্তে আস্তে করে কমে আসবে, সেখান থেকে একটা ক্যাপিটাল গেইন হওয়ার সুযোগ তৈরি হবে, এবং আমি অবশ্যই একটা বড় পোর্শন ক্যাশেই রেখে দেবো, যেটা আমি ওয়েট করবো আরও অপরচুনিটি পাওয়ার জন্য। আচ্ছা, আমাদের একজন দর্শক, তিনি নিয়মিত ব্রোকারেজ হাউসে যান, উনি ক্যাশ নিয়ে বসেছিলেন এবং রিসেন্ট যে বটমে, এই যে আপনার মার্চের শুরুর দিকে অ্যাগ্রেসিভলি 1:1 মার্জিনে কিছু শেয়ার কিনেছিলেন, মোটামুটি ভালো লাভ করেছেন। এখন তিনি একটা প্রশ্ন পাঠিয়েছেন যে তিনি কি এখন মার্জিন কন্টিনিউ করবেন কি করবেন না। এক কথা যদি বলি আমার সম্মানিত সব বিনিয়োগকারী ভাই এবং বোনদের জন্য, আনলেস মার্কেট খুব বেশি বুলিশ না থাকলে মার্জিনে না যাওয়া ভালো, এটা আমার পার্সোনাল সাজেশন। মানে ইভেন যদি আপনার ফ্লোর প্রাইসের শেয়ারটা আটকেও থাকে কোনো শেয়ার, আমি মনে করছি থিওরিটিক্যালি যে আমার ক্যাপিটাল প্রোটেক্টেড, যেটা অ্যাকচুয়ালি না, বাট অ্যাটলিস্ট চোখে দেখে মনে হচ্ছে আমার ক্যাপিটাল প্রোটেক্টেড, বাট আমি যদি মার্জিন লোন নিয়ে আমার শেয়ার ফ্লোরেও পড়ে থাকে, আমার ইন্টারেস্ট কিন্তু থেমে থাকবে না, ওই শেয়ারটা যদি 3 মাস ফ্লোরে পড়ে থাকে, আমার 3 মাসের ইন্টারেস্ট তখন ঠিকই উঠতে থাকবে, এবং জাস্ট ইন্টারেস্ট উঠতে উঠতে এমন অবস্থা হতে পারে যে আমার মার্জিন কলের কাছাকাছি চলে আসতে পারে। তো আমি মনে করি মার্কেট আনলেস যদি যথেষ্ট বুলিশ না হয়, যথেষ্ট পজিটিভ না হয়, সেক্ষেত্রে কোনো প্রকার মার্জিনে না যাওয়াটাই আমি সাজেস্ট করি। তো ওনার প্রশ্নের উত্তরে আমি বলবো উনি অলরেডি মার্জিন নিয়েছেন, আমি মনে করি উনি সুযোগ পেলে তার উচিত মার্জিনটা ক্লিয়ার করে ফেলা। বিভিন্ন সেক্টর মার্কেটে আমরা দেখছি যে ম্যানুফ্যাকচারিংয়ে যেগুলো আপনার এক্সপোজ টু এনার্জি রিস্ক অ্যান্ড আদার্স, এই সেক্টরগুলোতে আপনার দেখা যাচ্ছে ডিমান্ড কম, ওয়েদার আপনার ইন্স্যুরেন্স, তারা ক্যাশ সারপ্লাস ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে আইটি, ওদের র ম্যাটেরিয়াল মেনলি যে হিউম্যান রিসোর্স অ্যান্ড কিছু হার্ডওয়্যার লাগে আছে, এগুলো নিয়েই মার্কেটে আপনার একটা পজিটিভ ভাইব দেখা যাচ্ছে আর কি। তা আপনি যদি এই সম্পর্কে আরেকটু বিস্তারিত বলেন। এর মধ্যে যে কোম্পানিগুলো দেখবেন, ধরুন আইটি যদি আপনি বলে থাকেন, আইটি এটা খুব গুড এক্সাম্পল যে আইটি সেক্টরে ভালো মুভমেন্ট হচ্ছে। এখানে আমি মনে করি দুইটা রিজন, একটা হচ্ছে কোম্পানিগুলোতে বেশ কিছু অ্যাক্টিভিটি, এক্সপেনশন, এই ধরনের আপনার অনেক নিউজ, স্পেকুলেশন, রিউমার, এগুলো মার্কেটে অনেক বেশি শোনা যাচ্ছে। ডাটা সেন্টার হবে, ডাটা সেন্টারে অনেক বিগ বিজনেস, হ্যাঁ, তো এরকম এই এক্সপেনশন হবে, বা এটা হবে সেটা হবে, অনেক কিছু। স্যাড পার্ট, আমাদের এখানে আইটি হ্যাঁ। কোম্পানি খুব বেশি লিস্টেড খুব বেশি লিস্টেড না, অনেক অ্যাক্টিভিটি আছে। দ্বিতীয়ত হচ্ছে তারা আপনার ওভারঅল ইকোনমির সাথে খুব যে ইন্টিগ্রেটেড তা না, অনেকে আছে আপনার মানে এই কিছু কোম্পানি, আইটি কোম্পানি আছে, এগুলো কাইন্ড অফ কমোডিটির মতো হয়ে গেছে, হ্যাঁ, যে তাদেরকে ইয়েগুলা ইকোনমি এর সাথে যে খুব একটা হ্যাম্পার করে তা না, ডিমান্ডটা অল টাইম থাকে এবং থাকছে, অনেকে বাইরের অনেক কিছু কাজ করতেছে, বা ডাটা সেন্টার আমাদের দেশে একটা বড় একটা ডিমান্ড এখন। তো এই জিনিসগুলো দেখা যাবে যেগুলো হবেই আর কি টুডে আর টুমরো। তো
তো ইকোনমির সাথে তাদের কানেকশনটা রিলেটিভলি কিছুটা কম প্রথমত। আর দ্বিতীয়ত আরেকটা বড় রিজন হচ্ছে এই কোম্পানিগুলো যেগুলো লিস্টেড আছে সবই কিন্তু একটু লো মার্কেট ক্যাপের। তো এগুলো যদি খুব বিগ মার্কেট ক্যাপের কোম্পানি হতো তারপর কি হতো এটা তাহলে তো গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা হ্যাঁ, এদের মতো একটা ফেট তখন আমরা একটা জিনিসটা বুঝতে পারতাম ভালো হবে। তো এখন যেটা হচ্ছে যেহেতু একটু লো মার্কেট ক্যাপ, কিছু যদি ডিমান্ড ক্রিয়েট হয় তখনই র্যালি হচ্ছে। তা আমি মনে করি ওটা আরেকটা মেজর রিজন এই ভালো পারফর্ম করার। ইন্স্যুরেন্সের ইন্ডাস্ট্রির আপনার গভর্নেন্স নিয়ে প্রচুর সমস্যা আছে। এমনিতে যে প্রাইস লেভেলে আছে এই লেভেলগুলোকে আপনি কেমন মনে করেন? প্রাইস লেভেল আসলে আমি মনে করি ওভারঅল মার্কেটে মানে কিছু কিছু ইয়ে তো ভালো আছে। যদিও আপনি যেটা বললেন যে ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিতে ইন্স্যুরেন্স শুধু না, হোল ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিতেই গভর্নেন্স নিয়ে একটা বড় চ্যালেঞ্জ। আসলে হোল ক্যাপিটাল মার্কেট বা আমাদের বাংলাদেশের ওভারঅল সব লিস্টেড কোম্পানি, লিস্টেড নন লিস্টেড কোম্পানিতে এটা একটা বড় চ্যালেঞ্জ। ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিও মানে এটা ব্যতিক্রম না। এখানে বরঞ্চ তাদের অ্যাসেট কোয়ালিটি নিয়ে কোশ্চেনটা আরো বেশি শোনা যায়। তা আমার মনে হয় সেই চিন্তা করে অনেক কোম্পানিকে অ্যাপারেন্টলি মনে হয় চিপ, কিন্তু তার অ্যাসেট কোয়ালিটির অ্যাকচুয়াল কোয়ালিটি যদি চিন্তা করি আমরা দেখবো এটা চিপ না আসলে। বাট একই সাথে কিছু ভালো কোম্পানি যেগুলো মার্কেট লিডার যে 2-3টা কোম্পানি আছে তার মধ্যে অনেকগুলাই পাওয়া যাবে যেগুলো ওয়েল গভর্ন, হ্যাঁ ওয়েল গভর্ন এবং মানে প্রাইস লেভেল ইনভেস্টমেন্ট হিসেবেও ভালো লেভেলেই আছে আমি মনে করি। কিন্তু এখন যে সবার কনসার্ন হয়ে গেছে যেটা যে মার্কেটে যেহেতু অ্যাক্টিভিটি নাই, ফ্লোর প্রাইসে পড়ে আছে, তা আমি যদি কেনার পর আমি যদি এটা সেল করতে না পারি তা আমার তো ওই ভ্যালুটা দিয়ে আসলে কোনো আমার লাভ হচ্ছে না। ওয়ার্থলেস হোল্ডিং। আমি জাস্ট দেখতেছি কাগজে কলমে আমার টাকা আছে, বাট আমি চাইলে টাকাটা ম্যাটেরিয়ালাইজ করতে পারছি না, তুলতে পারছি না। আরেকটা কোয়েশ্চেন, যে ব্যাংকের ডিভিডেন্ডের সিজন আসছে, ব্যাংক যারা অনেকে আছে অনেক বছর ধরে হোল্ড করেন তারা ইল্ড অ্যান্ড সবকিছু মিলে সার্ভাইভ করে গেছে। ব্যাংকের শেয়ারগুলো এখন যে প্রাইস বলা হয় যে খারাপেরও একটা প্রাইস থাকে, জিরো না। তো ব্যাংক আমাদের গড়পড়তা যে ব্যাংকগুলো, ব্লু চিপগুলোর কথা বলছি না, যে এই ব্যাংকগুলোর যে এখন প্রাইস লেভেলে আছে এগুলো কি যথেষ্ট ডিসকাউন্টেড কিনা? ব্যাংক টু ব্যাংক ভ্যারি করবে এর মধ্যে আমার কাছে মনে হয়। ব্যাংক টু, কারণ ফ্লোর দেওয়াতে যেটা হয়েছে যে সব একটা জায়গায় আটকে গেছে, হয়তো কোনোটা আরো 20% পড়তো, কোনোটা হয়তো পড়তো না, কোনোটা হয়তো বাড়তো, কিন্তু ফ্লোর দেওয়াতে এখন কোনো মুভমেন্টই হচ্ছে না কোনোটাতে। তো আমি মনে হয় এখানে এস্টেট আসলে কোনো রকম বলা খুব মুশকিল। আরেকটা জিনিস হচ্ছে এটা অ্যাসেস করা খুব ডিফিকাল্ট এই জন্য যে আমরা বুঝতেছি যেগুলো একটু দুর্বল ব্যাংক, যে অ্যাসেট কোয়ালিটি খারাপ, বাট কতটা খারাপ এটা এখনো মানে বিনিয়োগকারীরা ওই জিনিসটা অ্যাসেস করতে পারছে না, যে আমি যে ডিসকাউন্ট দিব কতখানি ডিসকাউন্ট দিব, ইনফরমেশনটা এইভাবে নাই। 2023 এবং 24 সাল আমাদের ইন্ডেক্স আপনি ইন নাটশেল কি ফোরকাস্ট করছেন? আমি 23 সালে মনে করি যে ইন্ডেক্সটা মোটামুটি একটু ইয়ের মধ্যে দিয়ে যাবে। এখন এখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে প্রথমত ফ্লোর প্রাইসটা নিয়ে কবে ডিসিশন হয় এবং কোন লেভেলে যে হয়, তখন ইকোনমিক কন্ডিশন কি থাকে। ফ্লোর প্রাইসটা যদি এখন মানে এপ্রিল মাসে উঠে যায় এটা একটা ইফেক্ট, এটা যদি অগস্টে উঠে যায় আরেকটা ইফেক্ট, এবং যখন ওঠে সেই সময় ওভারঅল ইকোনমি কন্ডিশন এটা কতটা ইমপ্রুভ করতে থাকে, গ্লোবাল ইকোনমি, আমাদের দেশের ইকোনমি, পলিটিক্যাল স্টেবিলিটি, সবকিছু মিলে আমার কাছে মনে হয় এটা একটা বিগ চ্যালেঞ্জ ফর 23, মানে লটস অফ আনসার্টেনিটি। নো ওয়ান অ্যালোন ক্যানট ডিকটেট দ্য ডিরেকশন। রাইট। বাট আমি যেটা মনে করি হয়তো 23-তে আমরা এটা আমার একটা অপটিমিজম যে হয়তো জুন জুলাইয়ের পর অবস্থা কিছুটা আস্তে আস্তে করে বেটার হতে থাকবে এবং এন্ড অফ 23 আমরা হয়তো মার্কেটে কিছু র্যালি বা মুভমেন্ট হয়তো পাবো ওভারঅল, মানে সব ইয়ে মিলে ইন্ডেক্সের কথা যদি চিন্তা করি। কিন্তু এটা খুব সাবস্টেন্সিয়াল হবে বলে সেটাও আমি এখনো পর্যন্ত মনে হয় না, আনলেস যদি কোনো কিছু ড্রাস্টিক্যালি চেঞ্জ না হয়ে থাকে পজিটিভলি। আর আমার কাছে মনে হয় 24 এটা একটা ভালো ইয়ার যাবে মার্কেটের জন্য। তো কারণ অলরেডি তখন 1.5-2 বছর একটা ডিপ্রেস মার্কেট এবং ইকোনমি আমি আশা করি ততদিন আস্তে আস্তে এটা কোপ আপ করে নেবে, ঘুরে দাঁড়ানো শুরু করবে এবং নতুন করে তখন ইলেকশনটাও শেষ হয়ে আসবে। সবকিছু মিলাই আমার কাছে মনে হয় যে সবকিছু অনেক কিছু মানুষের মধ্যে যে আনসার্টেনিটিগুলো ছিল সেটা কমে আসবে। তাই মনে করি যে 24-এ আমি হোপফুল যে একটা খুব ভালো মার্কেট আমরা দেখতে পাবো, আর এবং এটা এন্ড অফ 23 বা মিড 23 থেকেও হয়তো বা হতে পারে। সো ইন এ নাটশেল এখন অ্যাগ্রেসিভ ট্রেডিং ইনভেস্টমেন্ট কোনোটারই সময় না। রাইট। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইমরান ভাই, আপনি আপনার ব্যস্ত শিডিউল থেকে আমাদের সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ, টিভিএসকে ধন্যবাদ। দর্শক, ইমরান ভাই আমাদের বাজারের বর্তমান প্রেক্ষাপট, অর্থনীতি, উনি কি ফোরকাস্ট করছেন, কিভাবে ওনার ফান্ড ম্যানেজ করবেন সবই বিস্তারিত বললেন। ইন এ নাটশেল, ইটস টাইম টু বি অ্যাক্টিভ ইন দ্য মার্কেট বাট নট
টু বি দ্যাট মাচ অ্যাগ্রেসিভ। পরের কোনো পর্বে আবার নিশ্চয়ই দেখা হবে।